তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যেটা পড়ব এটা হলো ভেক্টর স্পেসেস, অর্থাৎ ভেক্টর যে স্পেস, ভেক্টর ক্ষেত্র, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তারপর এখানে কিছু এই রিলেটেড কিছু অঙ্ক আছে, এগুলো করার চেষ্টা করব। কেউ সাউন্ড করবেন না, কেউ কি মানে আনমিউট আছে? আমি একটু মিউট করে দিই, হ্যাঁ। আর যদি দরকার থাকে আপনারা আনমিউট করে নেবেন কোনো কথা বললে। আমি দুইজনকে আনমিউট রাখতে চাচ্ছি, দুই বেসের দুইজন। হাসানুল বাড়ি থাকো, আর এই বেস থেকে কে থাকবে? হাসানুল বাড়ি আনমিউট থাকো। হলো আয়ুব আলীর কি সাউন্ডের সমস্যা আছে? নাই স্যার। তাহলে রাখো, তুমি থাকো। ওকে, তাহলে ভেক্টর স্পেস ডিসকাস করতে হলে কিছু প্রিলিমিনারি কনসেপ্ট আমাকে জানতে হবে। হাসানুল বাড়ি তুমি মিউট করে ফেলো, হ্যাঁ। আচ্ছা স্যার। তো ভেক্টর স্পেস সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের প্রিলিমিনারি কিছু ডেফিনেশনস আমাদেরকে জানতে হবে। এট ফার্স্ট হলো আমাকে বাইনারি অপারেশন কাকে বলে। বাইনারি অপারেশন বলতে আমরা কি বুঝি, এই ডেফিনেশনটা লাগবে। তারপর হলো আমার আরও কিছু আছে, গ্রুপ কাকে বলে, অ্যাবেলিয়ান গ্রুপ কাকে বলে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এখানে আমি ডেফিনেশন সবগুলোরই দিয়েছি। তারপর হলো ভেক্টর স্পেসের ডেফিনেশনটাতে আমরা যাব। এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু আমাকে বেসিক আমাকে না জানলে এখানে পরবর্তী অঙ্কগুলো আমি করতে পারবো না। অর্থাৎ করতে পারবো কিন্তু আমি বুঝতে পারবো না, এটা হলো প্রবলেমটা। তো প্রথমে হলো বাইনারি অপারেশন। এখানে স্যার ডেফিনেশন স্ক্রিন কি শেয়ার করছেন স্যার? আমি দেখতে পাচ্ছি না। কিন্তু শেয়ার করা আছে। স্ক্রিন শেয়ার করা আছে তো স্যার, স্ক্রিন হ্যাঁ, শেয়ার এই যে করা আছে। আমার এখানে যে শো করছে। আমি দেখতে পাচ্ছি না। তুমি কেটে আবার জয়েন করো। মেহেদী হাসান না, আয়ুব আলী, আপনি কেটে জয়েন করুন, দেখুন তো আবার ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখানে ডেফিনেশনটা বাইনারি অপারেশনের যে ডেফিনেশন, অপারেশন বলতে হলো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হলো এখানে অপারেশন। আর বাইনারি মানে হলো আপনার বাইনারি অর্থাৎ দ্বিমিক। তাহলে এখানে দুটা জিনিসের মধ্যে এখানে আপনার অপারেশন হবে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে আর কি, এই টাইপের। যে লেট এস বি এ নন এমটি সেট। প্রথম শর্ত হলো এস অথবা যে কোনো কিছুই থাকুক না কেন, এটা নন এমটি হতে হবে, অর্থাৎ তার মধ্যে একটা এলিমেন্ট থাকতে হবে। মনে করুন এস ইজিক্যালসটা হলো আপনার এরকম 1 2, এটা হলো একটা সেট। এটা হলো নন এমটি, অর্থাৎ তার মধ্যে এলিমেন্ট আছে। আরেকটা সেট যদি এরকম হয়, এস ইকুয়ালস টু মনে করেন ফাঁকা সেট হয়, তাহলে এটার মধ্যে কোনো এলিমেন্ট নাই, তখন এটা হয়ে যাবে এমটি সেট। তাহলে আমার প্রিলিমিনারি কনসেপ্টের মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো যে সেই সেটটা হতে হবে নন এমটি, অর্থাৎ এমটি হতে পারবে না, অর্থাৎ তার ভিতরে কোনো এলিমেন্ট থাকতে হবে এরকম। দেন এস ক্রস এস, অর্থাৎ এখানে ক্রস প্রোডাক্ট নেওয়া হলো। ক্রস প্রোডাক্ট নিলে তার মধ্যে দুইটা এলিমেন্ট কম্পোনেন্ট আসবে, একটা হলো আপনার এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের মতো আর কি। একটা প্রথমটাকে আমরা এই যে এখানে লিখবো, তারপরে দ্বিতীয়টার এলিমেন্টগুলো আমরা দ্বিতীয় পজিশনে লিখবো। লেখার পরে এই যে আমরা এখানে দিয়ে দিলাম এ বিলংস টু এস, অর্থাৎ প্রথম কম্পোনেন্টটা আসবে এস থেকে, দ্বিতীয়টাও আসবে এস থেকে। আসার পরে আপনারা দেখুন এই যে এখানে একটা ফাংশন ডিফাইন করতে হবে। আমি এখানে মুছে দিই। ওকে, এখানে হলো দেন বলা আছে, অর্থাৎ এখানে হলো এই যে এস ক্রস এস, এটা হলো হলো আপনার হলো আলটিমেটলি একটা আপনারা পড়ছেন ক্রমজোড়, ঠিক আছে। এস ক্রস এসটা হলো একটা ক্রমজোড়, অর্থাৎ এখানে এক জোড়া মান আছে আর কি। এ বাইনারি অপারেশন অন এ সেট অফ ফাংশন ফ্রম এস ক্রস এস ইন্টু এস, দ্যাট ইজ, অর্থাৎ ইফ এস ক্রস এস, অর্থাৎ এস ক্রস এস থেকে এস এর মধ্যে ম্যাপ করবে, হ্যাঁ। তখন আমরা এই এফটাকে, যে ফাংশনটা হবে এটাকে আমরা বলবো বাইনারি অপারেশন। তাহলে এই বাইনারি অপারেশন যেগুলো আছে না, যেমন মনে করুন আমি যদি এখানে এক্সাম্পল দেবো পরবর্তীতে, যেমন মনে করুন আপনার এই বাইনারি অপারেশন বা সিম্বলগুলো হলো এই যে স্টার দিয়ে অনেক সময় এটাকে রিপ্রেজেন্ট করা হয়। অনেক সময় যে এখানে একটা এর মতো দেখতে পাচ্ছেন, এটা হলো ইনটু অথবা যে কোনো একটা সিম্বল, প্লাস থাকতে পারে, ইনটু থাকতে পারে, এই টাইপের অনেকগুলো অপারেশন থাকে। এগুলো এখানে আপনাকে এই যে এখানে যেমন আমি গুণ চিহ্ন ইউজ করেছি, হ্যাঁ, এনে যোগ ইউজ করতে পারেন, স্টার ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। ইউজ করে
এগুলো দিয়ে যখন আপনি একটা নতুন ফাংশন ডিফাইন করবেন, অর্থাৎ এস ক্রস এস থেকে এস এর মধ্যে, মানে কি, যেমন আমরা এফ ম্যাপস ফ্রম আপনারা ফাংশন হিসেবে ডেফিনেশন করেছেন এ থেকে বিতে, এরকম করে আমরা পড়েছি, অর্থাৎ এ ফাংশনের মান থেকে বি ফাংশনে একটা মান পাওয়া যাবে, তখন আমরা এফকে বলবো আমরা একটা ফাংশন। এইখানেও আমরা ডেফিনেশন দেখাবো আসলে আলটিমেটলি কি হয়, বাইনারি জিনিসটা আসলে কি। যেমন ধরুন ক্লোজার একটা প্রপার্টিজ আমি দেখাতে পারি, ক্লোজারটা পরে আছে, পরে আমরা আরো ডিসকাস করবো এটা। গ্রুপ কাকে বলে? গ্রুপের জন্য একটা শর্ত আছে, 4টা শর্ত আছে, এই শর্ত যদি ফুলফিল করে তখন আমরা এটাকে গ্রুপ বলবো। কি সেগুলো কি? মনে করুন জি হলো একটা নন এমটি সেট, এই যে এখানে জি আছে, এই যে এখানে প্রথমে এই কথাগুলো লিখে নিতে হবে। এক গ্রুপ জি স্যার ইজ, হ্যাঁ স্যার একজন মনে ইশরাত ওয়েটিং আছে। ইশরাত ঢুকতে পারতেছে না মনে হচ্ছে। কে? ইশরাত জাহান ও ওয়েটিং এ আছে আর কি। জাহান আবার করে কেটে জয়েন করতে বলো, আমি তো এখানে নোটিফিকেশন তো আসে নাই। স্যার রেকর্ডিংটাকে চালু হয়েছে স্যার? হ্যাঁ, নোটিফিকেশন তো দেখতে পাচ্ছি না, একটা টং করে শব্দ হয় না, তোমরা শুনতে পাও না? এই শব্দ তো হচ্ছে না, তাহলে জি স্যার, শব্দ তো শুনতে পাচ্ছি। নাই নাই। কেউ যদি জয়েন করতে চায় তখন আমার ক্ষেত্রে এই যে একটা সাউন্ড আসে, সেই সাউন্ড আসলে আমি করতে পারি, ডিটেক্ট করতে পারি কেউ যদি ওয়েটিং এ থাকে। ওকে, তাহলে ক্লোজার যে প্রপার্টিজ এটা হলো, এখানে প্রথমে আপনাকে ডিফাইন করে নিতে হবে জি ইজ এ নন এমটি সেট, সেই প্রথম কথাগুলো এখানে নিতে হবে, অর্থাৎ জি এর মধ্যে কোনো এলিমেন্ট থাকতে হবে। তখন সর্ট অফ এলিমেন্টস হুইচ ইজ বাইনারি অপারেশন স্টার, অর্থাৎ বাইনারি অপারেশন স্টারকে এখানে করতে হবে। এই যে আসছে এখন বাইনারি অপারেশন স্টারটাকে এখানে কিভাবে ডিফাইন করে দেখুন, ওই যে আগে আমরা যেটা স্টার দিয়েছি, ক্রস দিয়েছি, এরকম ক্লোজার প্রপার্টিজ। ইফ এ এন্ড বি বিলংস টু জি, যদি জি থেকে আমি দুইটা এলিমেন্ট নিই, একটা এ আর একটা বি, ইমপ্লাইজ দ্যাট এ স্টার বি ক্রস বিলংস টু জি, অর্থাৎ এ এর সাথে বি দিয়ে যদি আমরা অপারেশন করি তখন এই দুটা এলিমেন্টের যে যোগফল, বিয়োগফল, গুণফল আসবে, এটা জি এর মধ্যে থাকতে হবে। মানে কি, যেমন ধরুন n ইজ ইকালস টু আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? মনে করুন যে 1, 2, 3, ডট ডট ডট, এরকমই তো, এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। এখন n থেকে আমি যে কোনো দুইটা এলিমেন্ট নিই, মনে করেন 2 এবং 3 নিলাম, বিলংস টু n। এবার a স্টার b মানে হলো কি 2 স্টার 3, তাই তো? তাহলে 2 স্টার 3 belongs to n। তাহলে 2 স্টার 3 মানে হলো, যদি আপনি এখানে 2 এবং 3কে যদি আপনি যোগ আকারে ধরেন, 2 প্লাস 3 যদি আপনি যোগ করেন তাহলে এটার ভ্যালু হবে 5। এই 5 ভ্যালুটা কিন্তু n এর মধ্যে আছে, তার মানে কি 1 2 3 4 5, তার মানে এখানে যোগফলটা n এর মধ্যে আছে। এবার আপনি দুইটাকে যদি গুণ করুন, এখানে যদি গুণ করুন তাহলে 2 ইন্টু 3 হলো 6, তাহলে 6ও কিন্তু এটার মধ্যে আছে। তাহলে এটাই হলো ক্লোজার প্রপার্টি, অর্থাৎ দুইটা এলিমেন্টকে আপনি যোগ করলে, গুণ করলে, সেই দুটো এলিমেন্টে যদি ওই সেটের মধ্যে থাকে তখন আমরা ওই সেটটাকে বলবো ক্লোজার। এই যে ক্লোজার প্রপার্টি, অর্থাৎ এটা ক্লোজড সেট। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন তো, যদি 2 থেকে আমি 3 বিয়োগ করি তাহলে তার ভ্যালু হয়ে যাবে -1। তো এই -1 কিন্তু এই সেটের ভিতরে নাই, তাহলে আমরা কি বলতে পারবো, এই যে n সেট অফ ন্যাচারাল নাম্বারস ইজ নট ক্লোজড আন্ডার দ্য অপারেশন মাইনাস, অর্থাৎ মাইনাস সাইনের জন্য এই সেটটা আপনার ক্লোজার সেট নয়, ঠিক আছে? এই স্টারটা তখন হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? এরকম আর কি। অ্যাসোসিয়েটিভিটি মানে আপনি যদি 3টা এলিমেন্টকে ঘুরিয়ে ফিরিয়ে লেখেন, আগে পরে করে লেখেন, এখানে 2টা আগে লিখলাম, এই দুটাকে যদি আপনি পরে লেখেন তাহলে তার দুইটার মান সেম হবে, ঠিক আছে? যেমন 2 এর সাথে 3 যোগ করুন, যোগ করে যদি আপনার 3 এর সাথে যোগ করুন, আর একটা 2 এর সাথে 3 আবার যদি 4 এর সাথে যোগ করেন, যে রেজাল্ট আসবে 2 এর সাথে 3 এবং 4 যোগ করে তারপর যদি 2 যোগ করুন, তার রেজাল্টটা সেম আসবে, এরকম আর কি। তারপর হলো আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হলো আপনার 1 অথবা 0,
তাহলে a স্টার e ইজ ইকাল টু e স্টার a ইজ ইকালস টু 1, অর্থাৎ আপনি যদি a এর সাথে শূন্য যোগ করেন, হ্যাঁ, এটা হলো অ্যাডিটিভ আইডেন্টিটি জিরো, অর্থাৎ কোনো সংখ্যার সাথে আমি একটা সংখ্যা যোগ করলে যদি সেই সংখ্যার মানের পরিবর্তন না হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো অ্যাডিটিভ আইডেন্টিটি। আবার কোনো একটা সংখ্যার সাথে, যেমন মনে করেন যে 2 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না, 2 2ই থাকবে, তখন এই এককে বলবো আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, দুই ধরনের আইডেন্টিটি আছে, একটা হলো অ্যাডিটিভ আইডেন্টিটি হলো জিরো, আর একটা আছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। সো এখানে দেখুন জেনারেল কথা বলছে যে এর সাথে যদি আমি একটা স্টার ভেরিয়েবল সাইন নিই, মানে এটা যোগও হতে পারে গুণও হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। ঠিক আছে, যোগ যদি হয় তখন এটা হয়ে যাবে জিরো, অর্থাৎ a প্লাস জিরো ইজ ইকাল টু জিরো প্লাস a ইজ ইকাল টু সেই আগের মানটাই দিবে। তখন আমরা এই যে এলিমেন্টটা এখানে যোগ কিংবা গুণ করলাম ইটাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, এই তিনটা শর্ত। আরেকটা শর্ত আছে গ্রুপ হতে হলে 4টা শর্ত আছে। আরেকটা শর্ত আছে যেমন এই সেট অফ n এর মধ্যে আপনার আরেকটা শর্ত আছে, যেমন এরকম মনে করুন 1 2 3 4 ডট 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 এরকম আছে। এখন এখানে দেখুন ইনভার্স মানে কি উল্টা, তাহলে ওই সেটটাকে সেটটাকে আমি বলবো, এই যে সেটটা, অথবা এখানে আমি n একটা এক্সাম্পল নিলাম, এই n সেটটাকে আমি বলবো সেটটাকে আমি বলবো ইনভার্স, মানে এটাকে গ্রুপ বলবো যদি এই ইনভার্স প্রপার্টিজটা স্যাটিসফাই করে। ইনভার্স প্রপার্টিজটা কি? যদি 2 থাকে তাহলে 2 এর ইনভার্স হলো হাফ থাকতে হবে, এটা হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আবার যদি 2 থাকে তাহলে তার -2ও থাকতে হবে, এটা হলো এডিটিভ ইনভার্স। ঠিক আছে, 2 হলো মাল্টিপ্লিকেটিভ, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো হাফ, 2 এর এডিটিভ ইনভার্স হলো -2। তাহলে এই দুটো শর্ত যদি ফিল আপ করে তখন আমরা n কে বলবো মনে করো একটা গ্রুপ, কিন্তু এটা ইনভার্স প্রপার্টিটা এটা করলো, স্যাটিসফাই করলো। ঠিক আছে, 4 নাম্বার যে প্রপার্টিটা। তাহলে এখন আমরা যদি দেখুন এই 2 এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো হাফ, এই সেটের মধ্যে কি আছে? অবশ্যই নাই, হাফ এটার মধ্যে নাই। ঠিক আছে, তাহলে এটা আমার কি নয়, একটা গ্রুপ হতে পারে না। এবার দেখুন 2 এর উল্টা হলো এডিটিভ ইনভার্স হলো -2, এই সেটের মধ্যে কি আছে? নাই। তাহলেও এটা ওই এডিটিভ প্রপার্টিজ অনুসারেও এই সেট আমার কি নয়, একটা গ্রুপ নয়। তাহলে গ্রুপ কারা হবে? আমি কিন্তু করতে পারি, এখান থেকে ডিসিশনে যেতে পারবো। এই 4টা প্রপার্টিজ আমি যদি ভেরিফাই করি তাহলে আমি এই কোনো একটা সেট সেটা হবে কিনা, গ্রুপ হবে কিনা সেটা আমরা দেখতে পারি। এবার দেখুন তো দেখি, এই যে আমি যদি এটার কথা চিন্তা করি, দ্য সেট অফ অল ইন্টিজার্স দ্যাট ইজ, অর্থাৎ এটা যদি আপনি পূর্ণ সংখ্যার সেটের কথা বিবেচনা করেন, এই যে ডট 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 দেওয়া আছে -3 -2 -1 0 +1, এই যে এটা +1টা আমি এখানে এই যে কমাটা এখানে দিয়ে তারপরে 1 2 3 ডট 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 দেওয়া আছে। এই সেট অফ ইন্টিজার্সটা এই যে ইজ এ গ্রুপ, এটা একটা গ্রুপ উইথ রেসপেক্ট টু এডিশন, বাইনারি অপারেশন এডিশন, অর্থাৎ যুগের সাপেক্ষে। কিন্তু এটা গুণ যদি চিন্তা করেন আপনি, তার সাপেক্ষে কিন্তু এটা আপনার গ্রুপ হবে না। কারণ কি, গুণ যদি বলবেন তাহলে আপনার দেখুন 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুণের ইনভার্স হলো হাফ, হাফ তো এই সেটের মধ্যে নাই, এখানে তো সব পূর্ণ সংখ্যার সেট, হাফ তো হয়ে গেল আপনার অপূর্ণ সংখ্যা বা ফ্র্যাকশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা শুধু যুগের ক্ষেত্রে সম্ভব। কারণ কি, আমি যদি 6 এর কথা চিন্তা করি তাহলে 6 এর এডিটিভ ইনভার্স হলো -6, তাহলে -6 এখানে আছে, এই যে এখানে -3 -4 -5, এইদিকে সেটটা লম্বা আছে, এদিকে বাড়ছে, এদিকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে আমি 6 এর এডিটিভ ইনভার্স হলো -6 এখানে আছে, কিন্তু 6 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো 1/6, এটা কিন্তু এই সেটের মধ্যে নাই। তাহলে আমি এখানে এডিশন যদি আমি অপারেশন নেই তাহলে আমি বলতে পারবো সেট অফ অল ইন্টিজার্স ইজ এ গ্রুপ, বাট নট সেট অফ ইন্টিজার্স ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এটা কিন্তু আমার কোনো নয়, গ্রুপ নয়।
আচ্ছা, এখানে আরেকটা দেখুন, এক নম্বর শর্ত যেটা ছিল আমার, এক নম্বর শর্তটা ছিল যে আপনার ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে কি, দুইটা এলিমেন্টকে আপনি যদি যোগ করেন তাহলে ওই এলিমেন্টটা ওই সেটের মধ্যে আছে কিনা এটাও আমরা কিন্তু কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে দেখুন, আপনি যদি 2 এর সাথে 2 যোগ করেন 4 হবে। 4 কি এই সেটের মধ্যে আছে না? 3 এর পরে যে 4, এবার আপনি যদি 2 থেকে 2 এবং 4 যোগ করেন তাহলে রেজাল্ট হবে কত? 6। তাহলে 6ও কিন্তু এখানে আছে, কারণ কি এটা তো একটা ইনক্রিজিং সিকোয়েন্স। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এভাবে যেতেই আছে। 6ও কিন্তু এই সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো এটা ক্লোজার প্রপার্টিকে স্যাটিসফাই করে। আমি যে কোনো দুটো এলিমেন্টকে যোগ বিয়োগ আগে পরে করি, অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টিও সে মেনটেন করে, ঠিক আছে? তারপর হলো যে কোনো একটা এলিমেন্টের ইনভার্সও আছে, অর্থাৎ অ্যাডিটিভ ইনভার্স, এই 0। আমি বলছি যে অ্যাডিটিভ ইনভার্স হলো যদি যোগ করি তাহলে অ্যাডিটিভ ইনভার্স 0 হবে, আর আমি যদি গুণ করি তাহলে তার ইনভার্স হবে 1। দুটাই কিন্তু এখানে বিদ্যমান আছে। আমার দরকার হলো এটা। তাহলে আমি বলতে পারি সেট অফ অল ইন্টিজার্স ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন অপারেশন। এটা ছিল আমার একটা এক্সাম্পল। আচ্ছা, তারপরে আমি ডেফিনিশন অফ ভেক্টর স্পেস, এটা এবার আমাকে ডিসকাস করতে হবে। এখানে 8টা প্রপার্টিজ আছে, হ্যাঁ, এক থেকে এই যে 8টা প্রপার্টি, এগুলো আসলে আপনাদের পড়ার দরকার নেই, জাস্ট আপনারা একটু দেখলেই হবে। প্রথম 4টা হলো ভেক্টর এডিশন, আর পরের 4টা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? প্রথম 4টা হলো ভেক্টর এডিশন, এরপর এটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন। অর্থাৎ প্রথমের জন্য ভেক্টরের যোগ বিয়োগ হবে। দেখুন, যে কোনো দুইটা ভেক্টর যদি আপনি উল্টায় পাল্টায় যোগ করুন, অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টিজ নিয়ে যোগ করুন, এখানে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি এখানে আগে পরে যদি যোগ করেন তাহলে তার রেজাল্ট সেম হবে। অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি অর্থাৎ যে কোনো দুইটার সাথে যদি তৃতীয়টা যোগ করেন তাহলে তার রেজাল্টও সেম হবে। আর এখানে হলো অ্যাডিটিভ ইনভার্স, ঠিক আছে? অ্যাডিটিভ আইডেন্টিটি, যে 0 সাথে যে কোনো এলিমেন্টের সাথে যদি 0 যোগ করেন তাহলে তার রেজাল্ট সেম হবে। আর যে প্রত্যেকটা এলিমেন্টের আপনার ইনভার্স থাকতে হবে, অর্থাৎ যদি 2 থাকে তাহলে তার -2ও থাকতে হবে, যদি 7 থাকে ওই সেটের মধ্যে -7ও বিদ্যমান থাকতে হবে, ঠিক আছে? এই শর্তটা পালন করতে হবে। আচ্ছা, এইখানে দেখুন সবগুলির সাথে কিন্তু স্কেলার আছে, এই জন্য আমি এই 4টাকে আমি স্কেলার বলেছি, অর্থাৎ আলফা, বিটা, গামা এগুলো কিন্তু আছে, এই জন্য আমরা এটা স্কেলার বলছি। আর 1 যেটা দেখতেছেন আপনার, 1ও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্কেলার, অর্থাৎ 2, 4, 6, 8, 10 এই যে আপনার নাম্বারগুলো আছে এগুলো হলো স্কেলার। তাহলে এখানে যখন স্কেলারকে যদি আমি ভেক্টরের সাথে গুণ করি তাহলে এই আলফা দিয়ে ভিতরে গুণ করে দিতে হবে, এই যে সিম্পল গুণ আপনারা অলরেডি জানেন। এবার স্কেলার দুটো যদি আমি মানে যোগ করি আলাদা করে, ভেক্টর দিয়ে যদি আমি গুণ করি তাহলে ভেক্টরটা ওই স্কেলারগুলোর সাথে মাল্টিপল হয়ে যাবে। এখানে দেখুন স্কেলার দিয়ে ভেক্টরের যোগফলকে আমি মাল্টিপ্লাই করেছি। এবার স্কেলারের গুণফলকে আমি ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। এবার স্কেলারের গুণফলটাকে আপনি ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করুন, এই যে এরকম হয়ে যাবে। আর এখানে প্রত্যেকটার ইনভার্স থাকবে 1, আইডেন্টিটি। এই প্রপার্টিটা মেনটেন করতে হবে। যদি 1ও বিদ্যমান থাকে তখন আমরা এটাকে বলবো ভেক্টর স্পেস, ঠিক আছে? এই 8টা শর্ত পড়ার দরকার নেই, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। এইটা আপনারা একটু জাস্ট জানবেন, সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস। তাহলে সাবস্পেস হলো ভেক্টর স্পেস যে আছে ভেক্টর স্পেসের সব শর্ত পূরণ করবে। আর সাবস্পেস হতে হলে তার এডিশনাল আরেকটা শর্ত আছে, সেটাও সে ইশারুহুল্লাহ, তুমি সাইলেন্ট করো, জি স্যার। সাইলেন্ট করো। হ্যাঁ, আচ্ছা, ভেক্টর স্পেসের কথা বলতেছিলাম তখন। ভেক্টর স্পেস যেটা, ভেক্টর স্পেস হতে হলে সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস হতে হলে ভেক্টর স্পেসের সকল শর্ত পূরণ করবে। আর সাবস্পেসের জন্য এডিশনাল একটা শর্ত আছে, এই শর্তটা সে ফিল আপ করবে। ওকে, তাহলে ভেক্টর স্পেসের শর্ত, ওই যে 8টা শর্ত আপনি উপরে দেখতে পাচ্ছেন, 8টা শর্ত সে ফিল আপ করবে। আর সাবস্পেসের জন্য আলাদা একটা শর্ত আছে, এই শর্তটা হলো কি এইটা হলো তার সাবস্পেসের জন্য আলাদা করে শর্ত। তাহলে দেখুন, এখানে আমরা যে লেট ডব্লিউ বি এ নন এমটি সাবসেট অফ এ ভেক্টর স্পেস বি ওভার দ্য ফিল্ড এফ, উই কল
W be a subspace of V if and only if W is a vector space over the field F। ঠিক আছে, W নিজেও একটা ভেক্টর স্পেস হবে, অর্থাৎ ভেক্টর স্পেসের যে শর্তগুলো আছে এগুলো সে ফিল আপ করবে। করার পরে এডিশনালি হোয়েন এভার, এডিশনাল একটা শর্ত আছে, যখন দুইটা যে কোনো ভেক্টর নিব আমি ডব্লিউ থেকে, আর আলফা বিটা আমি দুইটা স্কেলার নিব, নেওয়ার পরে আমি স্কেলারের সাথে আর ভেক্টর মাল্টিপ্লাই করবো, অর্থাৎ আলফা W1 প্লাস বিটা W2, এই ভ্যালুটাও ডব্লিউ এর মধ্যে থাকবে। তাহলে দুটা শর্ত, ঠিক আছে। এক নম্বর শর্ত হলো নন এমটি হতে হবে, নন এমটি সেট। দ্বিতীয় শর্ত হলো এই শর্তটা পূরণ করতে হবে। এই দুটো হলো সাব স্পেস অফ এ ভেক্টর স্পেস, অর্থাৎ সাব স্পেস হওয়ার শর্ত। নাম্বার ওয়ান কন্ডিশন হলো তাকে হতে হবে নন এমটি, আর দ্বিতীয় শর্ত হলো তাকে হতে হবে আলফা W1 প্লাস বিটা W2 বিলংস টু W, এই শর্ত ফিল আপ করতে হবে। এখন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে কনসিডার দ্য সেট S ইকাল টু A0C, অর্থাৎ এটা আমি একটা কোঅর্ডিনেট নিয়েছি আমি এখানে, যেখানে S গুলো হলো রিয়েল নাম্বার। শো দ্যাট S ইজ এ সাবস্পেস অফ R। তাহলে আপনি দেখুন সাবস্পেস হতে হলে ভেক্টর স্পেসের শর্ত ফিল আপ করতেই হবে, এটার কোনো মাপ নাই। কিন্তু সাবস্পেস হতে হলে এই এডিশনাল দুইটা আমাকে, এইটা আর এই যে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এই দুটো আমাকে ফিল আপ করলেই হলো, আর আমাকে বাড়তি যে ভেক্টর স্পেসের শর্তগুলো ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে 1 নম্বর এবং 2 নম্বর শর্তটা ফিল আপ করি। তাহলে আমি এখানে যদি কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি, দেখুন কোয়েশ্চেনটা যদি বুঝি, তাহলে কোয়েশ্চেনটা হলো যে এরকম, যে আমাকে যে ভেক্টরটা দেওয়া আছে এটা হলো A0C, তার মানে কি মাঝখানের এলিমেন্টটা 0, এখানে যে কোনো মান হতে পারবে, 3 নম্বরের যে কোনো মান হতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 হলো, 1 নাম্বারটা হলো যে কোনো কিছু মান হতে পারবে, 2 4 6 পজিটিভ নেগেটিভ যাই কিছু হোক না কেন, কিন্তু এখানে 0 ব্যতীত আর কিছু হতে পারবে না, অনলি 0 অ্যাকসেপ্টেবল, আর কিছু হতে পারবে না। তৃতীয়টা দেখুন, এখানেও পজিটিভ নেগেটিভ যা মন চাই, শূন্য টূন্য যাই মন চাই এখানে সব কিছু হবে, ঠিক আছে। আচ্ছা, তখন আপনাকে প্রমাণ করতে হবে S ইজ এ সাবস্পেস। তাহলে দুটো শর্ত আমি ফিল আপ করবো। 1 নম্বর শর্ত ছিল আপনাকে এই যে নন এমটি প্রুফ করব, এই যে নন এমটি প্রুফ করব। 2 নম্বর শর্ত ছিল এই শর্তটা ফিল আপ করবো, আলফা W1 প্লাস বিটা W2। এবার আসুন দেখুন, এবার দেখুন 0 বিলংস টু R কিউব, অর্থাৎ 0 যদি A এর পরিবর্তে 0 বসাই আর C এর পরিবর্তে 0 বসাই, তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা মানের পরিবর্তন হয় না বলতে মাঝখানে শূন্যই থাকে, অর্থাৎ এই ফরম্যাটটা সে কিন্তু মেনটেন করতেছে, তাই না। এখানে আমার যে এখানে যে ফরম্যাটটা A0C, এই ফরম্যাটটা সে মেনটেন করতেছে। তাহলে আমি এটা বলতে পারবো কি, যে এই যে ফরম্যাটটা আমি এখানে দেখতে পাচ্ছি 0 0 0, এটা C এর একটা কম্পোনেন্ট, S এর একটা কম্পোনেন্ট, যে এই S এর একটা কম্পোনেন্ট। তাহলে আমি কি বলতে পারি যে S এর মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট আছে, বা অ্যাটলিস্ট কমপক্ষে একটা এলিমেন্ট আছে যারা সবাই শূন্য, নেগেটিভ তো থাকতেই পারে, পজিটিভও থাকতে পারে, কিন্তু অন্ততপক্ষে একটা এলিমেন্ট আমি পাই যেটার জন্য আমি বলতে পারি যে এটা নন এমটি, অর্থাৎ এমটি নয়, ঠিক আছে। এটাই হলো আমার প্রমাণ করার প্রুফ ছিল। সিন্স দ্য সেকেন্ড কম্পোনেন্ট, অর্থাৎ ওই ফিগারের সাথে মিলে সেকেন্ড কম্পোনেন্ট শূন্য, সেকেন্ড কম্পোনেন্ট অফ ওই যে ওই ওয়াই এর সেকেন্ড কম্পোনেন্ট হলো 0, হ্যান্স S ইজ নন এমটি। তাহলে আমরা বলতে পারবো S হলো নন এমটি। দ্বিতীয় শর্ত আসুন দেখুন, দ্বিতীয় শর্তটা হলো আমার কি ছিল, আলফা W1 প্লাস বিটা W2। তাহলে এই শর্তটা ফিল আপ করার জন্য দেখুন আমার W1 লাগবে আর W2 লাগবে। তাহলে আমি W1 এবং W2 ধরে নিলাম, W1 এর পরিবর্তে নিলাম আমি U, আর W2 এর পরিবর্তে নিলাম আমি V। এটা হলো W2 আর এটা হলো W1। তাহলে আমি দেখুন এই যে আলফা W1 প্লাস বিটা W2, আলফা ইন্টু W1 এর মানটা এই যে যেটা ধরে নিলাম এটা বসালাম, এখানে যেটা ধরে নিয়েছি এখানে বসালাম। এবার আলফা দিয়ে সবাইকে গুণ করে দিলাম, বিটা দিয়ে সবাইকে গুণ করে দিলাম, গুণ করে ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্ট আমি যোগ করলাম, সেকেন্ড কম্পোনেন্টের সাথে আমি সেকেন্ড কম্পোনেন্ট যোগ করলাম, থার্ড কম্পোনেন্টের সাথে আমি থার্ড কম্পোনেন্ট আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখুন ফার্স্ট কম্পোনেন্টে আমি বলেছি পজিটিভ নেগেটিভ 0 সহ যে কোনো ভ্যালু আসতে পারবে, তার মানে এখানে আপনার এটা এই ফরম্যাটটাকে আবারও এই ফরম্যাটটাকে সাপোর্ট করতেছে AC0, তাই না। এখানে যে কোনো মান হতে পারে, অর্থাৎ এখানে আলফা বিটা গামা দিয়ে আসছে, নো প্রবলেম।
আপনার হলো জাস্ট ওই ফিগারটাকে আপনাকে কোয়েশ্চেনের মধ্যে যে ফিগারটা দেওয়া আছে, যে ফরম্যাটটা দেওয়া আছে, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে সাপোর্ট করে কিনা। হ্যাঁ, সাপোর্ট করেছে। এই যে দেখুন আমার সাপোর্ট করেছে। ফার্স্টে কোনো ভ্যালু আছে, যে কম্পোনেন্ট 0, থার্ড কম্পোনেন্টে ভ্যালু আছে। তাহলে সেকেন্ড কম্পোনেন্ট যেহেতু 0, তাহলে আমার ওই ফিগারের সাথে মিলে গিয়েছে, অর্থাৎ যে ফর্মটা আমাকে দেওয়া আছে a,0,c, তাহলে আমি বলতে পারি এটা দুটা শর্তই সে ফিল আপ করেছে। এক নম্বর শর্তটা হলো আমার এটা ছিল আমার নন এমটি, এক নম্বর শর্ত সে ফিল আপ করেছে নন এমটি। দ্বিতীয় শর্ত হলো এটা হলো আমার সেকেন্ড কম্পোনেন্ট 0, অর্থাৎ এই ফিগার টোটালি সাপোর্ট করে। তাহলে আমি বলতে পারি দিস ইজ এ সাব স্পেস অফ আর কিউ। এস হলো সাব স্পেস। এই যে এস, যেটা আমাকে ডিফাইন করে দেওয়া ছিল, এই যে এখানে এস, এই এস হলো সাব স্পেস। ওকে, আশা করছি এটা সবাই বুঝতে পেরেছেন, তাই না? দুটো শর্ত এখানে ফিল আপ করতে হবে। একটু আমাকে আওয়াজ দেন তো, আপনারা কি এটা কি বুঝতে পেরেছেন? স্যার মোটামুটি না? আমি ভিডিও দিয়ে দিব, আপলোড দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। হ্যালো, হ্যাঁ বলুন। কে বলুন, কার কোনো সমস্যা আছে বলুন তো। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। আরেকটা টপিকস আজকে আমরা পড়বো, এটা হলো লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস হলো কতগুলো ভেক্টরকে আপনি যোগ করে লিখবেন, কম্বিনেশন করে লিখবেন, ঠিক আছে? আমরা পরবর্তী টপিকসে চলে যাই। লিনিয়ার কম্বিনেশন হলো আপনি কতগুলো ভেক্টরকে কম্বিনেশন করে লিখবেন, হ্যাঁ, অর্থাৎ যোগ করেন, বিয়োগ করেন, একটা ফরম্যাট করে আপনি লিখবেন, এটা হলো লিনিয়ার কম্বিনেশন। আর লিনিয়ার মানেই তো বুঝতেছেন যে সরল রৈখিক, সরল রৈখিকভাবে এগুলো যোগ করবেন। এই যে এখানে আমি যোগ করে দিলাম, তো সবগুলো একই ডাইমেনশনের আন্ডারে এনে, এটা লিনিয়ার বলতে বোঝাচ্ছে যে সেম ডাইমেনশন হতে হবে আর কি, হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট হতে পারবে। ইঞ্জিনিয়ার তানভীর হোসেন জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, 21 জন আমাদের এখানে জয়েন করেছে, 21। ওকে, তাহলে দেখুন লেট ভি বি এ ভেক্টর স্পেস। এই যে দেখুন কথায় কথায় যে আপনার যে টার্মগুলো চলে আসবে এখানে, এবং আমার ফাইনাল পর্যন্ত যে টার্মগুলো আসবে সবগুলোর মধ্যে দেখবেন ভেক্টর স্পেস, ফিল্ড। অ্যান্ড ফিল্ড কি আপনাদের কিন্তু বলি নাই। ফিল্ড হলো এরকম একটা জিনিস যেখানে প্রত্যেকটা কম্পোনেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স, তারপর হলো অ্যাসোসিয়েটিভ ল, তারপর হলো ক্লোজার প্রপার্টি, আইডেন্টিটি ল, স্কেলার মাল্টিপ্লিকেশন, ভেক্টর এডিশন, সব প্রপার্টিজ সেখানে সে মেনটেন করবে, হ্যাঁ। প্লাস রিংস হওয়ার যে শর্ত, প্লাস হলো প্রত্যেকটা কম্পোনেন্টের ইনভার্স থাকবে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তখন আমরা ওটাকে আমরা ফিল্ড বলবো। এত কিছু জানার দরকার নাই, জাস্ট আপনারা ফিল্ড মানে হলো ওখানে আপনারা জাস্ট সিম্পলি যেটা বুঝবেন সেটা হলো প্রত্যেকটা এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, অর্থাৎ যদি 2 থাকে, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো হাফ, এই হাফ থাকবে, এটা আপনি মনে রাখবেন। 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো হাফ। যদি আপনার মনে করেন যে 5 থাকে, 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো 1/5, এই 1/5 এটার মধ্যে থাকবে, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন। তখন জাস্ট স্যার আমরা ভাগ করে দিতে হবে স্যার, তাই না? ভাগ বলতে ইনভার্স, ইনভার্স করে নিতে হবে, এটা হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, হ্যাঁ, এই শর্তগুলো। আচ্ছা, এখানে দেখুন আমি কতগুলো ভেক্টর নিলাম, যে v1 v2 ডট ডট vn বিলংস টু v, অর্থাৎ v থেকে আমি কতগুলো ভেক্টর নিলাম। তো যতগুলো আমি ভেক্টর নিব ঠিক ততগুলো আপনাকে স্কেলার নিতে হবে, যে দেখুন ঠিক ততগুলো স্কেলার। এখানে যদি 10টা ভেক্টর নেন v1 থেকে v10 পর্যন্ত, তখন আমি আলফা 1 থেকে আমি আলফা 10 পর্যন্ত নিব, ঠিক আছে? যতগুলো স্কেলার ঠিক ততগুলো ভেক্টর নিতে হবে। নেয়ার পরে যে কোনো একটা ভেক্টর, র্যান্ডম ভেক্টর v, এই v কে এই ভেক্টরগুলোর কম্বিনেশন আকারে লেখা যদি যায়, তখন আমরা v কে বলবো লিনিয়ার কম্বিনেশন অফ দিস ভেক্টর। স্কেলারগুলোর কথা আমি বলবো না, হ্যাঁ। এরকম তো অনেকেই আছে মনে করেন যে একজনের নুন গাইলো কিন্তু গুণ গাইলো আরেকজনের, কিন্তু আলফা 1 আলফা 2ই কিন্তু নির্ধারণ করবে v1 v2 v3 তারা কি লিনিয়ার কম্বিনেশন কি না, কিন্তু আলফা 1 আলফা 2 কে মানে রিকগনাইজ করা হবে না, মূল্যায়ন করা হবে না আর কি। অর্থাৎ এর ঘাড়ে পাড়া দিয়ে v1 v2 কিন্তু বললো তারা কিন্তু কি লিনিয়ার কম্বিনেশন কি না, কিন্তু আলফা 1 আলফা 2 কে মূল্যায়ন করা হচ্ছে না, তাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখুন v ইজ ইকুয়ালস টু আলফা 1 v1 আলফা 2 v2 ডট ডট আলফা n vn, অর্থাৎ
সেম কোডে মানে এটা ডাইমেনশন যদি 3 থাকে এই সবগুলো ডাইমেনশনও 3 হবে। তো সেম ডাইমেনশন দিয়ে লিনিয়ার প্রপার্টিজ ইউজ করে আপনি যদি এই শর্তটা লিখতে পারেন এবং আলফা 1 দেখতে পাচ্ছেন, এই যে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n এর মান যদি আপনার বের করতে পারেন 2 4 6 এগুলো সলভ করে যদি আপনি বের করতে পারেন, তখন এই যে আমি ইকুয়েশন আমি এটা 1 নাম্বার যদি দিই, এটা যদি লিখি এই শর্তটাকে, তখন আমি বলবো লিনিয়ার কম্বিনেশন অফ দিস ভেক্টরস v1 v2 vn এর লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে? তাহলে এই শর্তটা আপনাদেরকে বা ডেফিনেশনটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে বা একটু জাস্ট আপনাদেরকে মেমোরাইজ রাখতে হবে কিভাবে লিখতে হয়। অর্থাৎ যতগুলো ভেক্টর নেবেন ঠিক ততগুলো স্কেলার নেবেন, নিয়ে যে কোনো একটা ভেক্টরকে ওইগুলোর মাল্টিপল আকারে মাল্টিপ্লিকেশন করে এডিশন করে লিখে দিলে হয়ে যাবে তার ভেক্টর গুলার লিনিয়ার কম্বিনেশন। এটা নিজেদের মতো করে লিখে দেবেন যদি এক্সামে আসে। আচ্ছা, এবার আমরা এখানে দেখুন একটা এক্সাম্পল দিয়েছি, আমি আপনাদের করার জন্য এক্সাম্পল দিয়েছি, এটা আমরা প্র্যাকটিস করব, পরবর্তীতে আপনাদের জন্য একটা করতে দিয়ে দিব। ওকে, কনসিডার দ্য ভেক্টরস v1 এর মান দেওয়া আছে, v2 দেওয়া আছে, v3 দেওয়া আছে। তাহলে এখন দেখুন আমার এখানে তিনটা ভেক্টরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, v1 v2 and v3। তাহলে আমি আলফা কয়টা নেব? তিনটা নেব। এই যে দেখুন আমি আলফা নিলাম তিনটা। যদি আমাকে এখানে ভেক্টর চারটা থাকে, আমাকে এখানে এই স্কেলার বা আলফাও নিতে হবে আমাকে চারটা। তারপর বলছে এই v কে এই এদের সাহায্যে অর্থাৎ v1 v2 v3 এর সাহায্যে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় কিনা, অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারবো কিনা, যে এখানে যে শর্তটা লিখেছি দেখি লিখতে পারি কিনা। এটা কখন লিখতে পারবো? আমাদের শর্ত আছে কিন্তু এই আলফা 1 আলফা 2 আলফা 3 এর মান কিন্তু বের করতে পারলেই পরে লিখতে পারবো, যদি বের না করতে পারি আদারওয়াইজ কিন্তু আমি লিখতে পারবো না। ঠিক আছে? সো এটা সলভ করতে হবে, আমাকে যে সিস্টেম অফ ইকুয়েশন পাবো সেই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি এটাকে কিন্তু করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আসুন দেখি আমরা এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখুন আমরা প্রথমে আমাদের যে এইখানে ডেফিনিশনে আমরা যে শর্তটা পড়েছি, এই শর্তটা ইভিজিবল হয়ে গেছে। আচ্ছা, এই শর্তটা আমরা এখানে লিখলাম, অর্থাৎ এটা যেহেতু আমাকে এখানে তিনটা ভেক্টর আছে তাহলে 3 পর্যন্ত আমি লিখবো, এরপর এগুলো আমি লিখবো না। দেখুন এই যে শর্তটা আমি লিখলাম, ঠিক আছে, এই শর্ত 3 নাম্বার পর্যন্ত। এবার ভ্যালুগুলি বসান। দেখুন ভ্যালুগুলোর মধ্যে দেখুন এই যে ভি এর ভ্যালু দেওয়া আছে 595, আলফা 1 এর মান তো বের করতে হবে, আলফা 1 ঠিক থাকবে। v1 এর মান এই যে এখানে দেওয়া আছে 214, এই যে 214। তারপরে v2 এর মান এই যে দেওয়া আছে দেখুন 1 - 1 3। তারপরে দেখুন v3 এর মান এই যে এই v3 এর জায়গায় আমি বসালাম v3 এর মান বসিয়ে, এবার আলফা 1 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, আলফা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আলফা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই যে দেখুন মাল্টিপ্লিকেশন করলাম। পরে এবার দেখুন আমি এই ফার্স্ট কম্পোনেন্ট যতগুলো আছে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টার সাথে আমি সব ফার্স্ট কম্পোনেন্ট আমি অ্যাড করে দিলাম। এবার সেকেন্ড কম্পোনেন্ট আমি যা আছে সেকেন্ড কম্পোনেন্টগুলো আমি সেকেন্ড প্লেসের মধ্যে আমি অ্যাড করলাম। থার্ড কম্পোনেন্ট যা আছে থার্ড প্লেসের মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার দেখুন তো এইদিকে তিনটা কম্পোনেন্ট তিনটা কম্পোনেন্ট, বাম পাশেও তিনটা কম্পোনেন্ট আছে, তাহলে আমি ইকুয়েট করতে পারি ফ্রম বোথ সাইড। ইকুয়েটিং দ্য কারেসপন্ডিং কম্পোনেন্টস, কারেসপন্ডিং মানে কি যে পজিশনে আছে, ফার্স্ট পজিশনের সাথে আমি ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনের সাথে আমি সেকেন্ড পজিশন আমি ইকুয়েট করব, অ্যান্ড ফর্মিং লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে দেখুন তাদেরকে যদি আমি ইকুয়েট করি তাহলে তিনটা ইকুয়েশন আমাকে সেট হলো। সবাই আমরা এটাকে বুঝতে পেরেছি কিনা? 1 নং ইকুয়েশনটা একটু আওয়াজ দেন তো। জি স্যার। ওকে, আশা করছি আরেকবার একটু বললে ভালো হয়। ভিডিও দেখবেন, যার বুঝতে সমস্যা হচ্ছে সে আবার ভিডিও 3 বার কেন 10 বার দেখবেন সেম জিনিস, তারপরে যদি না বুঝেন তাহলে তো আমি আছি নাকি। ওকে, এবার আমাদের কাজ হবে এটাকে আমাকে সলভ করা। দেখুন সলভ করব আমরা এখানে ইচেলন ফর্মে ট্রান্সফর্ম করব। তাহলে ইচেলন ফর্মটা কি? স্ট্যান্ডার্ড ফর্মে, এটা হলো আপনার প্রথমে ইয়াতে নিতে হবে, আইডেন্টিটি ফর্মে কনভার্ট করতে হবে, এটাকে রিডিউস করতে হবে, কমাতে হবে। তাহলে এটাকে দেখুন প্রথমে আমরা একটু আমি প্রসিডিউরটা করে ফেলি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে।
এখানে যে ইকুয়েশনগুলো আছে এগুলোকে আমরা রিশাফল করব। তাইলে এখানে আমাদের শর্তটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স এটাকে কনভার্ট করতে হবে আর কি। অর্থাৎ কাইন্ড অফ আইডেন্টিটি প্রিন্সিপাল ডায়াগোনাল 1 এন্ড এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। অর্থাৎ এখানে আমি যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স পাবো, দিস উইল বি কনভার্টেড টু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস মাস্ট বি 1। এখানে যে প্রিন্সিপাল ডায়াগোনাল, আমি যদি এটাকে দেখুন, আমি যদি একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স মানে আমি চিন্তা করি 2 1 3 এরকম, যদি এখানে 2 দেখতে পাচ্ছি, এখানে 1, এখানে 3, তারপর এখানে 1 -1 2 1 -1 2, তারপরে আমি দেখতেছি 4 3 5। অর্থাৎ আমি একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স আমি এখানে তৈরি করলাম 4 3 5 এরকম। এটা করার পরে আপনাকে এটাকে আপনার যে প্রিন্সিপাল ডায়াগোনাল আমি দেখতে পাচ্ছি, যে প্রিন্সিপাল ডায়াগোনাল এটাকে বলে আমার প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালকে 1 করতে হবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাতে হবে, অর্থাৎ এখানে 0 বানাতে হবে। এটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপনাদেরকে এটার ডেফিনেশনস আগে পড়িয়েছি যে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সবগুলো এলিমেন্ট যদি 0 হয় তখন ওই ম্যাট্রিক্সকে আমরা বলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে এই সবগুলো কম্পোনেন্ট যদি 0 হয় তখন আমরা এটাকে বলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ওই ফর্মে কনভার্ট করি, অর্থাৎ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে, তখন তার যে পরিবর্তিত রূপ হবে সেটাকে আমরা বলবো ইচেলন ফর্ম অফ ম্যাট্রিক্স। তাহলে দেখুন এটা কীভাবে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমাকে যদি 1 বানাতে হয় তাহলে আমি 2 নাম্বার ইকুয়েশনটাকে 1 নাম্বারে নেব, 1 নাম্বার ইকুয়েশনটাকে আমি 2 নাম্বারে রিশাফল করবো। আমি একটু এখানে দেখুন, এই যে 1 নাম্বারকে আমি 2 নাম্বারে নিয়ে নিলাম, 2 নাম্বারে যা ছিল তা আমি 1 নাম্বারে নিয়ে নিলাম। ঠিক আছে? আর কিছু কিন্তু আমি করি নাই এখানে। আচ্ছা, এরপর দেখুন আমি বলেছিলাম যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করব। তাহলে এইখানে আমার কাজ হলো এই যে এইখানে আমার 0 বানাতে হবে। এই যে 2 এর পরে নিচে যা আছে এখানে 0 বানাতে হবে, এখানেও 0 বানাতে হবে, এখানেও 0 বানাতে হবে। তাহলে আমি প্রথমে এই দুটো 0 বানাবো, এই দুটো 0। তাহলে এই দুটো 0 বানাতে হলে দেখুন আমি কি করব, এই 2 আলফা 1কে আমি বেনিশ করব, 4 আলফা 1কে আমি বেনিশ করব 1 নাম্বারকে ইউজ করে। তাহলে এই জন্য কি করলাম, দেখুন এখানে 2 আলফা 1 আছে, এখানে যদি 2 আলফা 1 বানাতে হয় এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। যে দেখুন 2 নং থেকে আমি 1কে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলাম। যে দেখুন এটা হলো আপনার 2 নং ইকুয়েশন, 1 নংকে 2 দিয়ে গুণ করে আমি এই যে এখানে লিখলাম যে 1 নংকে 2 দিয়ে গুণ করে, তারপর আমি এখানে কি করছি, বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করলে আমার আলফা 1 বেনিশ হয়ে গেল, যে 2 নং থেকে আলফা 1 নাই, আলফা 1 বেনিশ হয়ে আমার একটা নতুন ইকুয়েশন আসলো। এই ইকুয়েশনটাকে আমি এই যে এখানে লিখলাম, দেখুন এটাকে আমি এই যে এই ইকুয়েশনের মধ্যে লিখলাম। লেখার পরে এবার আমি থার্ড ইকুয়েশন থেকে আমি 4 আলফা 1কে আমি বেনিশ করব উইথ দ্য হেল্প অফ ফার্স্ট ইকুয়েশন। তাহলে ফার্স্ট ইকুয়েশনের সাথে যদি আমি থার্ড ইকুয়েশনের আলফা 1 বেনিশ করতে চাই তাহলে আমাকে এখানে আমার কোফিশিয়েন্ট কি আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে থার্ড ইকুয়েশনের আমার কোফিশিয়েন্ট আছে 4 আলফা 1, কিন্তু ফার্স্ট ইকুয়েশন আছে আমার আলফা 1। তাহলে এইটা এখানে যদি সেম বানাতে হয় তাহলে আমি 1 নংকে 4 দিয়ে গুণ করতে হবে। এই জন্য দেখুন 1 নংকে আমি 4 দিয়ে গুণ করলাম, তারপর আমি 3 থেকে বিয়োগ করে দিলাম। আচ্ছা, এখন কথা হলো আমি কি 2 নং থেকে 1 নং বিয়োগ করতে হবে নাকি 1 নং থেকে 2 নং বিয়োগ করতে হবে? অ্যাজ ইউ উইশ, আপনি যেটাই মনে করেন আপনি সেটাই করতে পারবেন। 1 থেকে 2 বিয়োগ করতে পারবেন, 2 থেকে 1 করতে পারবেন, রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এবার এখানে যে দেখুন আমার সাবট্রাকশন করার পরে 4 আলফা 1 আর -4টা প্লাস হয়ে যাবে, তার 7 আলফা 2, আর এখানে থাকছে যেহেতু এই যে দেখেন এটা হয়ে গেল। কিন্তু আমার শর্ত অনুসারে কি ছিল, প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সব এটা ছিল আমার প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এই 7 আলফা 2 আরও বাকি আছে, এটাকে 0 বানাতে হবে। এটাকে বানাতে হলে আরেকটা স্টেপ করতে হবে। এই যে দেখুন এইখানে যদি দেখুন আমি যদি 0 বানাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই দুটাকে আমাকে সেম বানাতে হবে। তাহলে এটাকে যদি আমি 7 দিয়ে গুণ করি, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে তো সেম হবে। এই যে দেখুন উপরেরটাকে 3 নংটাকে আমি 3 দিয়ে গুণ করলাম তাহলে 21 হবে, আর 2 নংটাকে আমি 7 দিয়ে গুণ করলাম তাহলে আমার এই যে 21 হলো। এবার এই আলফা 2 কাটা, এখানে যোগ বিয়োগ করার পরে আমার রেজাল্ট যেটা আসলো এইটা আমি এই যে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আরেকটু ক্যালকুলেশন করলাম, 2 আলফা 2 দিয়ে এখানে আমি ডিভাইড করে দিলাম, তাহলে তার রেজাল্ট আসলো 1। এবার ব্যাক সাবস্টিটিউশন মেথড ইউজ করবো, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমি সাবস্টিটিউট করে যাব। তাহলে আলফা 3 এর মান পেলাম আমি, দেখেন কত 1। এবার আলফা 3 এর মান আমি যদি এখানে বসাই তাহলে আমি আলফা 2 এর ভ্যালু পাবো, তার মান হয়ে যাবে যে এরকম 3 আলফা 2 -1 = -13।
এবার -1টাকে যদি ডান দিকে দিই তাহলে আমার +1 হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে -12। তাহলে এই -12কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে -4। এবার -4 এবং -1 আমি যদি 1 নং ইকুয়েশনে বসাই তাহলে α1 এর মান আমি পাবো 3। তাহলে আমি যেটা বলছিলাম ফার্স্টে যে আমি যে স্কেলারগুলো নিব α1 α2 α3 যে এখানে এগুলো সলভেবল কিনা, অর্থাৎ এদের ভ্যালু পাওয়া যায় কিনা। আমি ভ্যালু পেয়েছি 3টা, এই যে 3টা ভ্যালু পেয়েছি, সলিউশন করে আমি 3টা ভ্যালু পেয়েছি। এই 3টা ভ্যালু পাওয়ার পরে আমি দেখুন v = এই যে আলফার মানগুলো যে আমি এখানে বসিয়ে দিলাম α1 α2 α3, তাহলে আমি বলতে পারবো v কে এই v1 v2 v3 এর সাহায্যে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। এটাই ছিল আমাদের দেখানো, আমরা দেখিয়ে দিলাম। মোটামুটি সবার ক্লিয়ার না বলুন তো? জি স্যার। কারো কি কোনো প্রবলেম আছে? 22 জন আছে দেখা যায়। হাসানুল বাড়ি বলো, তোমার কি সমস্যা আছে? হাসানুল বাড়ি কি নাই নাকি? স্যার একটু আগে লিভ নিয়েছি স্যার। এই যে আবার জয়েন। স্যার একটু সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো নাকি মোটামুটি? জি স্যার বুঝতে পারছি, যেটুকু না বুঝি স্যার সেটা ভিডিও থেকে দেখে ভিডিওটা টেনে দেখে নিও তাহলেই হবে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? নাই? আচ্ছা, এখন আপনাদেরকে যে এখানে কাজ দিয়েছি দেখুন, দুটো কাজ দিয়েছি, এই একটা কাজ, এই একটা কাজ। এখন আপনারা আমাকে 2 নাম্বার কাজটা করে দেখাবেন, ঠিক আছে? এই 2 নাম্বার কাজটা এখনই করে আমাকে ছবি পাঠাবেন, ঠিক আছে? আমি এটা হলো এ করছি। 2 নাম্বারটা হলো কিভাবে করবেন আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখনই করবেন। সেটা হলো আপনাকে দেখাতে হবে এই যে p হলো p1 p2 p3 এগুলো হলো পলিনোমিয়ালের কিনা, লিনিয়ার কম্বিনেশন লেখা যায় কিনা। তাহলে দেখুন এটা কিভাবে করবেন। তাহলে আপনি লিখবেন p α1 p1, আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি, প্লাস α2 p2। কেউ কি কিছু বলছে? দেলোয়ার হোসেন সাইদি, তুমি ভিডিও অফ করো। কেউ কি কিছু বলছো না বলার চেষ্টা করছো? আয়ুব আলী মনে কিছু বলার চেষ্টা করতেছে কিন্তু মানে তার সাউন্ড প্রবলেম। ওকে, আমি যেটা করতেছি তাহলে p1 α1 p1 α2 p2 প্লাস α3 p3। এবার দেখুন আপনি p এর মানটা যদি বসান তাহলে p এর মান চলে যে দেখুন t স্কয়ার, আমি যদি এই যে এখানে একটু দেখিয়ে দেই, t স্কয়ার প্লাস 4t মাইনাস 3 α1 দিয়ে আমি p1 এর মান বসাই, যে p1, তাহলে p1 এ ছিল t স্কয়ার, লেখাটা একটু আপনারা ধরে বুঝে নেবেন, মাইনাস 2t প্লাস 5 প্লাস α2, তারপরে ছিল আমার p2, তাহলে p2 এর মান 2t স্কয়ার প্লাস লেখা এরকম হইতেছে কেন, 2t স্কয়ার minus 3t প্লাস α3 p3 ছিল t প্লাস 1 t প্লাস 3। এবার দেখুন আপনি t স্কয়ার যেগুলো আছে এগুলোর কোএফিসিয়েন্টগুলো এক জায়গায় করুন। এখানে তো t স্কয়ার নাই, তাহলে t স্কয়ারের কোএফিসিয়েন্ট আমি যদি এক জায়গায় করি তাহলে কি হবে দেখুন, α1 প্রথমটাতে α1, দ্বিতীয়টাতে হচ্ছে প্লাস 2α2, তৃতীয়টাতে নাই, তাহলে এখানে আমার ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি t স্কয়ার লিখব প্লাস, এবার আমি t কমন নেব, এখানে দেখুন আছে কি মাইনাস 2t, তাহলে α1 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস 2α1, এখানে দেখুন আছে আমার কি মাইনাস 3t, তাহলে মাইনাস 3α2, আর এখানে আছে দেখুন
3 আলফা আলফা 3 প্লাস আলফা 3, এখানে ছিল টি প্লাস এটার মধ্যে কনস্ট্যান্ট আছে কত 5, তাহলে 5 আলফা 1, এখানে ছিল কনস্ট্যান্ট 5 আলফা 1, তারপরে আছে এখানে তো নাই, এখানে আছে দ্বিতীয়টাতে কিন্তু মানে কোনো কনস্ট্যান্ট নাই, তৃতীয়টাতে কনস্ট্যান্ট আছে প্লাস 3 আলফা 3, ঠিক আছে। এইবার দেখুন তো এই যে বাম পাশের টি স্কোয়ারের কোফিশিয়েন্ট আর ডান স্কোয়ারের টি স্কোয়ারের কোফিশিয়েন্ট এগুলা কি ইকুয়াল করা যায় না? বাম পাশের টি এর কোফিশিয়েন্ট ডান পাশের টি এর কোফিশিয়েন্ট ইকুয়াল করা যায়। বাম পাশের কনস্ট্যান্ট ডান পাশের কনস্ট্যান্ট, এখানে কিন্তু টি নাই, এখানে টি নাই, তাহলে এগুলো যদি আপনারা ইকুয়াল করেন তাহলে কিন্তু আপনারা আবার সিস্টেম অফ ইকুয়েশন পেয়ে যাবেন তিনটা। সেই তিনটা সিস্টেম অফ ইকুয়েশনকে আগের নিয়ম অনুসারে আপনারা সলভ করুন। সলভ করলে আলফা 1 এর মান পাবেন -3, আলফা 2 এর মান পাবেন 2, আলফা 3 এর মান পাবেন 4। আপনারা একটু সবাই একটু সলভ করে দেখান তো আমাকে, দেখি পারেন কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, হ্যালো হ্যাঁ বলুন। স্যার, আমার কারেন্ট চলে গেছে, ডাটা নিয়ে বাইরে চলে আসছে স্যার, রাস্তায়। আসতে চলে এসছেন, আমি কি করবো? জি স্যার, এখন কানেকশন তো ইন্টারনেট চলে যায়, একদম কারেন্ট চলে গেলে একদম রাস্তায় চলে আসছে। আচ্ছা ভিডিও দেখবেন, সমস্যা নেই। আচ্ছা যাদের স্যার। কানেকশন সিকিউরড আছে তারা একটু আমার এই প্রবলেমটা করো। ঠিক আছে স্যার। আশা করি তারা বুঝতে পেরেছে এবং কিভাবে করবে, করে আমাকে ছবি পাঠাও। শামসুদ্দোহার সমস্যা আমি বুঝতে পেরেছি, বাকিরা পাঠাও।